অ্যানোফিলিস মসকিউটো হচ্ছে ক্যারিয়ার, মানে হচ্ছে বাহক বা ভেক্টর বলা হয়, ভালো কথা ভেক্টর। ঠিক আছে, এইবার বলছে এই ম্যালেরিয়া কন্ট্রোলিং প্রোগ্রামটা কিভাবে হবে। কারণ ম্যালেরিয়া যে ইতিহাস আমরা পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে এইটা স্প্রেড করতে গেলে দুটো লাইফ সাইকেলের দরকার, দুখানা হোস্টের দরকার, যে দুটো হোস্টের মধ্যে এই ম্যালেরিয়ার জীবাণুটা তাদের লাইফ সাইকেলটা সম্পূর্ণ করে। এর দুটো পার্ট, একটা হচ্ছে হিউম্যান সাইকেল আর একটা হচ্ছে মসকিটো সাইকেল। যে কোনো একটা পার্ট যদি এখান থেকে অফ হয়ে যায় তবে কিন্তু এই জীবাণুটা বংশবৃদ্ধি করতে পারবে না। বুঝা গেল? তা ম্যালেরিয়া কন্ট্রোলিং প্রোগ্রামে আমাদের উদ্দেশ্য কি হবে? হিউম্যানকে তো আমরা আউট করে দিতে পারবো না, অতএব আমাদের মসকিটো সাইকেলটাকে যদি আমরা অফ করে দিতে পারি তবে এই ম্যালেরিয়া রোগটা ছড়াতে পারবে। বুঝা গেল? তো এইবার তোমাকে জানতে হবে যে সাইকেলটা কিভাবে ঘটে, হিউম্যানের উপরে কতটা ঘটে আর মসকিটোর উপরে কতটা ঘটে। ইনফেক্টিভ ফর্ম কি? এই রোগটার ইনফেক্টিভ ফর্ম হচ্ছে স্পোর অর্থাৎ স্পোরোজয়েন্টস। এই স্পোরগুলো কোথায় হয়? মশার দেহে সৃষ্টি হয়। এই স্পোরগুলো কখনোই মানুষের দেহে সৃষ্টি হয়। যদি মানুষের দেহে সৃষ্টি হয়ে যেত মানুষই ছড়িয়ে দিতে পারে, একটা মানুষের থেকে আরেকটা মানুষের চলে যেতে পারে। যেহেতু মানুষের শরীরে এই স্পোরোজয়েন্ট ফর্মটা আসতে পারে না বা সৃষ্টি হতে পারে না বা সৃষ্টির কোনো ব্যবস্থা নেই, তাই মানুষ কখনোই ম্যালেরিয়া ছড়াতে পারে না, সাফার করে, কিন্তু আমার থেকে তোমার হবে না। মানে নট কন্টাজিয়াস, মানে মানুষ একটা হোস্ট, মশাও যেমন ভেক্টর সেও একটা হোস্ট। কারণ না ওর যে সেক্সুয়াল সাইকেলটা টোটাল মানে গ্যামেটোসাইটিক আর হচ্ছে ভেজিটেরিয়ান সাইকেল, মানে হচ্ছে সেই যে ভেজিটেরিয়ান সাইকেলটা যেটা আছে সেটা হিউম্যানের মধ্যে ঘটে আর গ্যামেটোসাইটিক ব্যাপারগুলো ঘটে মসকিউটোর মধ্যে। অর্থাৎ এই যে মেরোজয়েন্ট ভেজিটেরিয়ান ফর্ম, এই মেরোজয়েন্ট গুলো হিউম্যান শরীরে বাসা বাঁধে এবং ক্ষতি সাধন করে, যতটা ক্ষতি সাধন করে। কিন্তু এই যখন একটা মসকিউটো একটা এরকম ম্যালেরিয়া রোগীর উপরে বসে রক্ত খাচ্ছে, চুষে রক্ত খাচ্ছে, তখন ম্যালেরিয়ার মানে ওই যে মেরোজয়েন্ট গুলো আছে ওই মেরোজয়েন্ট গুলো সাক করে দিচ্ছে, রক্ত সাক করছে, রক্তের মধ্যে মেরোজয়েন্ট আছে। আর এই মেরোজয়েন্ট গুলো মশার শরীরে চলে যাচ্ছে, একদম খাচ্ছে যেহেতু স্টমাকের মধ্যে, ওখানে যে মেরোজয়েন্ট গুলো দুটো গ্যামেট সৃষ্টি করছে। কিছু মেরোজয়েন্ট মেল গ্যামেট সৃষ্টি করছে, কিছু মেরোজয়েন্ট ফিমেল গ্যামেট সৃষ্টি করছে। ফিমেল গ্যামেটকে বলছে ম্যাক্রো গ্যামেট আর হচ্ছে মেল গ্যামেট বলছে মাইক্রো গ্যামেট। আর এই মাইক্রো গ্যামেট ম্যাক্রো গ্যামেট মিলিত হয়ে জাইগোট তৈরি হচ্ছে। সেই জাইগোট গুলো সেলগুলো মাল্টিপ্লিকেশন হয়ে ইউকাইনেট তৈরি করছে, মানে একটা থলি বলতে একটা বড় বলি। এই ইউকাইনেটের মধ্যে অসংখ্য স্পোর সৃষ্টি হচ্ছে। যখন ইউকাইনেট বাস্ট করছে ওগুলো বেরিয়ে আসছে স্টমাকের মধ্যে বেরিয়ে আসে। এইবার ওরা মাইগ্রেট করে ওদের যে স্যালাইভারি গ্ল্যান্ড, সেই স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে স্পোরগুলো জমা। আর ওই মশা যখন একটা হেলদি হিউম্যান বিং এর কামড়াচ্ছে, মানে যার ম্যালেরিয়া হয়নি, তার শরীরে ওই স্পোর ছুটে যাচ্ছে, ওই স্পোর ব্লাডে যাচ্ছে, ব্লাডে কাট হয়ে গেছে লিভারে, লিভারে গিয়ে ওই স্পোর আবার মাল্টিপ্লিকেশন করছে, ওরে অসংখ্য মেরোজয়েন্টের সৃষ্টি করছে। ওই মেরোজয়েন্ট গুলো একটা থলির মধ্যে সীমাবদ্ধ থাকছে, ওইটাকে সি জয়েন্ট বলে। ওই সি জয়েন্টটা বাস্ট করছে, যেই বাস্ট করছে মেরোজয়েন্ট গুলো লিভারে করে যাচ্ছে, ওরা তখন হুড় করে রক্তে মিশছে, রক্তে মিশে ঘুরছে। খিদে পেয়েছে, খেতে তো হবে, খাবার করছে। তাই মেরোজয়েন্ট গুলো বলেছিলাম আমি ফেভারিট খানা হচ্ছে হিমোগ্লোবিন। ওরা হিমোগ্লোবিন খুব ভালো পছন্দ করে, হিমোগ্লোবিন খেয়ে গেছিলাম। হিমোগ্লোবিন কোথায় পাবে? আরবিসির মধ্যে আছে, প্লাজমাতেও নেই হিমোগ্লোবিন। আচ্ছা, আরবিসির মধ্যে প্লাজমার মধ্যে অসংখ্য আরবিসি ঘুরে বেড়াচ্ছে, ফ্যাট ধরছে ব্যাটাকে,
ধরে পেনিট্রেট করে আরবিসির ভেতরে ঢুকে যাচ্ছে, গিয়ে হিমোগ্লোবিন খাচ্ছে, আবার একটা মেরুজয়েড থেকে আরো অসংখ্য মেরুজয়েডের সৃষ্টি করছে। এইবার ওইটা বাস্ট করে যাচ্ছে আরবিসি সেলটা, আবার কাদা খানিক মেরুজয়েড ডিভাইড হয়ে অন্যান্য আবার আরবিসি কে অ্যাটাক করছে। এইভাবে এরকম করতে থাকছে। সেই অবস্থায় একটা মশা আবার কামড়ালো, টেনে নিল মেরুজয়েড, দিয়ে ওই আবার এগেন ওই মশার মধ্যে এবার ওদের গ্যামোসাইট হচ্ছে। তা এই যে আমার শরীরে যখন মেরুজয়েড গুলো এরকম করছে, আরবিসি গুলোকে ধ্বংস করছে, আরবিসির মধ্যে টিপে ফর্মের সৃষ্টি করছে, সি জয়েন্ট ফর্ম, রিং ফর্ম, আর সব আছে, এবং আমার শরীরে প্যাথোজেনেসিস তৈরি হচ্ছে। তার জন্য আমার কি হচ্ছে, কাঁপুনি দিয়ে আমার জ্বর আসছে, এবং কাঁপুনি দিয়ে জ্বরটা যে আসছে সেই জ্বরটাই কি বলছি আমরা, ইন্টারমিটেন্ট ফিভার। কেন ইন্টারমিটেন্ট ফিভার বলছি না, এই জ্বরটা সবসময় থাকছে না, কাঁপুনি দিয়ে আসছে, আবার চলে যাচ্ছে, কিছুক্ষণ সময় থাকছে, তারপর ছেড়ে চলে যাচ্ছে, আর আমার শরীরে কোনো জ্বরই থাকছে না, আমি একদম সুস্থ হয়ে যাচ্ছি, আবার বাজার চলে যাচ্ছি, কাজে চলে যাচ্ছি, আমি ভাবছি আমি ভালো হয়ে গেছি। আবার পরে পরবর্তী সময় কিন্তু আবার আবার একটা টাইম পরে একবার বাড়ছে আবার কমছে, আবার বাড়ছে না না ছেড়ে চলে চলে যাচ্ছে, আবার একটু একদম সুস্থ হয়ে যাচ্ছি, আবার 24 ঘন্টা বাদে হোক, 48 ঘন্টা বাদে হোক, আবার জ্বরটা আসছে, আবার কিছুক্ষণ থাকছে 4-5 ঘন্টা, আবার ছেড়ে চলে যাচ্ছে। এইরকম যখন জ্বরগুলো একটা সময় আসে, কিছুক্ষণ প্লে করে, তারপর ছেড়ে চলে যায়, আবার কিছু সময় বাদে আবার আসে, আবার কিছুক্ষণ স্টে করে, আবার ছেড়ে চলে যায়, সেই ধরনের জ্বরগুলোকে আমরা বলি ইন্টারমিটেন্ট ফিভার, যেটা টিপিক্যালি ফাউন্ড ইন ম্যালেরিয়া। ম্যালেরিয়াতে এই ইন্টারমিটেন্ট ফিভারটা আমরা দেখতে পাই, এবং এই ফিভারের আমরা মেন 3টে স্টেজ দেখতে পাই। ম্যালেরিয়ার ইন্টারমিটেন্ট ফিভারের একটা এপিসোডে 3টে স্টেজ থাকে। একটা এপিসোড বলতে জ্বরটা যখন প্লে করছে, দ্যাট ইজ কল এপিসোড, মানে 4 থেকে 5 ঘন্টা। চিল স্টেজ, প্রথম হচ্ছে চিল স্টেজ, মানে ঠান্ডা, প্রচন্ড কাঁপুনি দিয়ে শীত করছে আর কাঁপুনি দিচ্ছে, সিভারিং হচ্ছে। সেই সময় আমি একটা কম্বল, 2টো কম্বল, 3টে কম্বলেও আমার ওই শীত যাচ্ছে না, এত ঠান্ডা লাগবে। তারপর জ্বরটা আস্তে আস্তে বাড়ছে, 102, 103, যে 45-50 মিনিট পরে জ্বরটা 103 ক্রস করলো, তখন আমার শরীরে গরম বোধ হতে পারে। তখন আমি যত কভার নিয়েছিলাম সব ছুঁড়ে ফেলে দিলাম। জ্বর আরো বাড়লো, 104-105, চোখ লাল হয়ে গেল, মাথা দাম দাম করে যন্ত্রণা, গাতে প্রচন্ড ব্যথা, মানে বডিটা যেন গুলিয়ে গুলিয়ে উঠছে, বমি বমি ভাব আসছে, হ্যাঁ বমি হয়েও গেল হয়তো, এইরকম একটা প্রচন্ড সিরিয়াস অবস্থা। তার মধ্যে দেখা যাচ্ছে সেটা 1 থেকে 1.5 ঘন্টা পারসিস্ট করছে। তারপরে দেখা যাচ্ছে কপালে এরকম বিন্দু বিন্দু ঘাম আসছে, তারপরে ফুল ফুল করে আস্তে আস্তে ঘামছে, মাথা ভিজে গেল, ঘাড় ভিজে পুরো শরীর, বডি টেম্পারেচার আস্তে 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 কুল ডাউন হচ্ছে, নামতে নামতে একদম বেস লেভেলে চলে গেল 1-1.5 ঘন্টার মধ্যে। স্যার ওই সময়টা কি পাহাড় ঠান্ডা হয়ে যায়? ওইটাকে বলছি আমরা সোয়েট স্টেট। হাত পা ঠান্ডা হয় না, বডিটা এত টেম্পারেচার হাই হয়ে গেছিল, সেখান থেকে নরমালে আসে, স্যার ওষুধ নরমালে থেকে নিচে নামে না, সেই জন্যই থেকে ইন্টারমিটেন্ট ফিভার হচ্ছে। বেস লেভেল টাচ করছে, বেস লেভেল মানে 98-84 ফারেনহাইট, যেটা আমরা বেস লেভেল ধরি, এইখান থেকে আবার উঠে গেছে 104-105, সেখান থেকে আবার আস্তে 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 98 নেমে এলো, তারপর ফ্রি। স্যার ওই সময়টা মেডিসিন দিল কি না দিল কি আমনামনি কমে যাবে? হ্যাঁ, মেডিসিন দিছাই না দি ওই সময়ের মধ্যে ওই 4-5 ঘন্টা প্লে করে আপনি চলে যাবেন। মেডিসিন দিচ্ছি কেন? যাতে আবার ঘুরে না আসে, অর্থাৎ ওই ম্যালেরিয়া জীবাণুগুলোকে না মারতে পারলে এরকম করতেই থাকবে। আবার অসংখ্য মেরুজয়েড, ব্লাডের মধ্যে যে মেরুজয়েড গুলো আছে, আমাদের যে ওষুধ ক্লোরোকুইন, আছে, সেই ক্লোরোকুইন ব্লাডের মধ্যে যত মেরুজয়েড আছে তাদেরকে মেরে ফেলতে পারে, এবং 4 ধরনের প্রজাতিকেই মারতে পারে। কিন্তু এরা যখন
মধ্যে লুকায়িত অবস্থায় থাকে তখন কিন্তু এই ক্লোরোকুইন একা তাদেরকে মারতে পারে, তাদেরকে ওইখানে ঢুকে গিয়ে মেরে আসার জন্য স্পেশাল ফোর্স লাগে, দ্যাট ইজ পাইমাকুইন। সেই স্পেশাল ফোর্স হচ্ছে পাইমাকুইন। সে কিন্তু একদম লিভারে, স্প্লিনে, লাংসে, ব্রেনে, আমার পেটে, তোমার ব্রেনে গিয়ে ওদেরকে মেরে আসতে পারে, ব্ল্যাক ক্যান্সার। বুঝতে পেরেছো? সেই জন্যে তখন ওই ওষুধটারও আমাদের প্রয়োজন পড়ে ফর রেডিক্যাল কিওর অফ দ্য ম্যালেরিয়া। ম্যালেরিয়াকে রেডিক্যাল কিওর করার জন্য তখন পাইমাকুইনেরও দরকার পড়ে যায়। বোঝা গেল? তো আজকে আমরা ক্লোরোকুইনটা লিখে দেবো, কি লিখতে হবে, হ্যাঁ সেইটা তোমরা লিখে নাও। আর পাইমাকুইনটা বলে লিখে স্যার দেবেন। এখানে পাইমাকুইনের সেকেন্ড হাফে আছে, যেটা আছে মাথা কামাতে হবে। স্যার এখানে প্যাথোলজি ডব্লিউসি কিছু ইয়ে হয়, হ্যাঁ। ডব্লিউসি কাউন্ট কি রিলেটেড যায়। কি কি WBC কাউন্ট কি বাড়ে? পারে কিছুটা, হোয়াইট ব্লাড লিউকোসাইটোসিস হবে কিছুটা। ম্যালেরিয়াতে সাধারণত হিমোগ্লোবিনের পরিমাণ খুব কমে যায়, হিমোগ্লোবিনটা এত কমে যায় অ্যানিমিয়া দেখা যায়। এবং যেহেতু আরবিসি ভেঙে যাচ্ছে, ভেঙে যাওয়ার জন্য হিমোগ্লোবিনও তো কিছু বিনষ্ট হচ্ছে, তার জন্য কি হচ্ছে, বিলিরুবিন বেশি পরিমাণে উৎপন্ন হচ্ছে, তার জন্য ম্যালেরিয়া রোগীদের লাস্টের দিকে জন্ডিসেরও লক্ষণ আমরা দেখতে পাই, এবং সেটা হিমোলাইটিক জন্ডিস মেনলি, কারণ ডিউ টু র্যাপিড হিমোলিসিস অফ দ্য আরবিসি। কারণ মেরোজয়েন্টগুলো আরবিসিগুলোকে ভেঙে ফেলছে, মেরে ফেলছে, তার ফলে কি হচ্ছে, একদিকে যেমন কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ ডিমিনিশন অফ আরবিসি হচ্ছে, তেমন হিমোগ্লোবিন খেয়ে নিচ্ছে, তাই রিডাকশন অফ হিমোগ্লোবিনও হচ্ছে। এই দুটোকে বলেছিলাম অ্যানিমিয়া ডেফিনিশনে কি ছিল, কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ ডিমিনিশন অফ আরবিসি অর হিমোগ্লোবিন অর বোথ। এই পুরো ঘটনাটাই ম্যালেরিয়া করছে, যার জন্য অ্যানিমিয়া দেখা দিচ্ছে। আর অ্যানিমিয়া দেখা দিয়েছে, হিমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে, সেই ক্ষেত্রে হিমোলাইটিক জন্ডিসেরও চান্স থেকে যাচ্ছে তার মধ্যে, এবং ম্যালেরিয়া যেহেতু লিভার সেলের মধ্যেই এর মাল্টিপ্লিকেশন করে, জীবাণুগুলো প্রাইমারি মাল্টিপ্লিকেশন বাসা বাঁধে তো লিভারে, সেইটা লিভারের উপরে কিছুটা সামওয়াট ইনফ্লামেশন ঘটায়, ফলে হেপাটাইটিস দেখা দেবে, তারপরে লিভারটা কিছুটা বাড়বে, সেটা ম্যালেরিয়া এসে দেখবে লিভার প্যালপেবল, লিভারটা পাওয়া যায়, পেটে টিপে দেখে যে লিভার প্যালপেবল। কালা আজার আর ম্যালেরিয়া এই দুটো লিভারকে এফেক্ট করে। কালা আজারের লিভার অনেকটা বাড়ে, হিউজ পরিমাণে বৃদ্ধি পায়, ম্যালেরিয়াতেও লিভার কিছুটা বৃদ্ধি পায়, কিন্তু অতটা হিউজ হয় না, সামান্য প্যালপেবল হয়। মানে ডবল লিভার যদি ডবল সাইজ হয় তখনই হাতে প্যালপেবল পাওয়া যায়, তার আগে খাঁজের ভেতরেই থাকে, পারলেও প্যালপেট করা শক্ত। তাকে এরকম খাঁজের ভেতরে আমার ঢুকিয়ে প্যালপেট করতে, ইন্টার সার্ফেস অফ দ্য লিভারটাকে দেখতে হয় আমাদের, বুঝতে পেরেছো? আর যদি একটু বড় হয় তখন একটুখানি খাঁজের মধ্যে লাগালে আর ইজিলি হাতে পাওয়া যায়, নর্মাল অবস্থায় পাওয়া খুব শক্ত, বুঝতে পেরেছো? প্যাকিংয়ের তো খুবই অসুবিধা, যারা একটু রোগা টোগা তবু তাদেরকে ডিবেট রাখলে অনেকটা কিছুটা প্যাকেট করা যেতে পারে, কিন্তু যারা ফ্যাটে আছে, ফ্যাট আছে, তাদেরকে কিছু অসুবিধা হবে না, বুঝতে পেরেছো? তো যা ক্লোরোকুইনটা নাও, ম্যালেরিয়া চলে যাওয়ার পর ওই ল্যাক অফ ব্লাডের যে প্রবলেমের জন্য জন্ডিসটা আসে না বিলিরুবিনটা বললাম তো, হিমোলাইসিস হলে পরে কি হবে, হিমোগ্লোবিন লিভারেট হচ্ছে, তো ও তো খাচ্ছে কিছুটা, কিন্তু কিছুটা তো লিভারেট করে যাচ্ছে, তখন ওটা হিম আর গ্লোবিনে ভেঙে গেল। গ্লোবিন তো প্রোটিন, প্রোটিনের কাজে লেগে গেল, হিম আয়রন যেটা সেটা ফেরিটিন হিসাবে কিছুটা সঞ্চিত হলো, আর কিছুটা বাইল পিগমেন্ট বিলিরুবিন তৈরি হলো। এই বিলিরুবিনের পরিমাণ ব্লাডে বেড়ে গেলে তাকেই তো আমরা বলছি হাইপার বিলিরুবিনিমিয়া অর জন্ডিস। জন্ডিস মানেই হচ্ছে বিলিরুবিন লেভেল বেড়ে যাবে, সেই জন্য চোখ তো সেই জন্য জন্ডিস তো কোনো রোগ বলি না, মানে জন্ডিস একটা সিনড্রোম মাত্র। জন্ডিস অনেক রোগে দেখা যায়। স্যার এই ক্ষেত্রে কি মানে ব্লাড তাহলে কি ব্লাড দিতে হবে পেশেন্টকে বা আয়রন ক্যাপসুলও সাফিশিয়েন্ট? হ্যাঁ, এখানে ডিপেন্ড করছে কন্ডিশনটা কতটা কতটা সিভিয়ার severe আছে। যদি দেখা যায় তার হিমোগ্লোবিন লেভেল ক্রুশিয়াল লেভেলে চলে এসেছে, অর্থাৎ 40% চলে এসেছে, তখন তাকে ব্লাড ট্রান্সফিউশন মাস্ট জরুরি। আর যদি দেখা যায় যে 80% 70% এর মধ্যে আছে, তবে আয়রন সাপ্লিমেন্টেশন করলে পরে বা হিমোগ্লোবিন তৈরি হয় যে সমস্ত ওষুধগুলো দিলে পরে হয়ে যাবে, মানে তাকে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে না। লেখো ক্লোরো
স্পেলিংটা কি স্যার? CHOLOROQUIN না না দাদা CHLO RO QUIN for England. INE ক্লোরোকুইন, ঠিক আছে? আচ্ছা দেখো, ইহা জলে দ্রবণীয়, বাংলায় বলবেন স্যার? হ্যাঁ হ্যাঁ বাংলাতেই তো হচ্ছে। স্যার বলুন স্যার। ইহা জলে দ্রবণীয়, ইট ইজ ওয়াটার সলিউবল। কি আছে এই লেখা? বাংলাদেশ শক্ত, এটা আমার বাংলাতে লিখতে হয়েছে। ইহা জলে দ্রবণীয়, তিক্ত স্বাদ বিশিষ্ট, bitter in taste. It is water soluble, bitter in taste. সাদা রঙের পাউডার, হোয়াইট কালার পাউডার। হোয়াইট কালার পাউডার। তাহলে ক্লোরোকুইনটা হচ্ছে একটা সাদা রঙের পাউডার, যেটা জলে দ্রবণীয় এবং তিক্ত স্বাদ বিশিষ্ট, ঠিক আছে? আচ্ছা, এই ঔষধটি, This medicine হ্যাঁ, this medicine acts upon 4 type of malarial parasite. এই মেডিসিনটি 4 প্রকার ম্যালেরিয়াল প্যারাসাইটের উপরেই ক্রিয়া করে। এবং এদেরকে মেরে ফেলতে পারে, মেরে ফেলতে পারে। 4 প্রকারের প্যারাসাইটের উপরে ক্রিয়া করে তাদেরকে মেরে ফেলতে পারে। and is killed it. হ্যাঁ, and kill it, can kill them। 4 প্রকার আছে তো, ইট বলতে তো হবে না, হয়েছে? এছাড়াও Otherwise, না, beside that, beside that, এছাড়াও, medicinal purpose use হয়। এছাড়াও তুমি এখন বাংলাতে লেখো না, পরে তুমি করে নেবে, হ্যাঁ। তাতে সুবিধা হবে। না না ও দাদু জোসেফে পড়তো না। হ্যাঁ, Besides that, বুঝতে পেরেছো? ও দাদু স্যার আমার দাদু এখানে অক্সিজেন স্যার। নাহলে ওই গন্ধ, জীবনে দাদু ছিল আমার দাদু। মাঝে মাঝে ঝিটা ভূগোল হয়েছে। Besides that, আচ্ছা, এছাড়াও এটি এন্টামিবা হিস্টোলাইটিকা, এটি এছাড়াও এটি এন্টামিবা হিস্টোলাইটিকা, দাঁড়ান এন্টামেবা হ্যাঁ, ENTA MOEBA, এন্টামিবা হিস্টোলাইটিকা, HIS HISTO TO LY LY TICA হ্যাঁ হিস্টোলাইটিকা এবং এবং জিয়ারডিয়া, বুঝো কি না স্পেলিং জিয়ারডিয়া, GIAR GIAR DIA, giardia, জিয়ারডিয়ার উপরে ক্রিয়া করে তাদেরকে মেরে ফেলতে পারে। হলো, আমরা দেখো ম্যালেরিয়া জীবাণু মারতে পারে, জিয়ারডিয়া জীবাণু মারতে পারে, এন্টামিবা হিস্টোলাইটিকা জীবাণুকেও মারতে পারে এই ওষুধটা। ম্যালেরিয়া ছাড়া যদি কারো জিয়ারডিয়াসিস হয় তাহলে সেখানেও কি ইউজ করতে পারে? বলে দেবো আমি বলছি, এইটা শুধু স্পিয়ার অফ অ্যাকশনটা লেখাচ্ছি যে এই ওষুধটা শুধুমাত্র ম্যালেরিয়ার ওষুধই নয়, এছাড়াও এর অনেক গুণ আছে। এটা তোমার একেও মারতে পারে, বললাম জিয়ারডিয়াকেও মারতে পারে, ঠিক আছে? এটি অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি হিস্টামিনিক হিসাবেও কাজ করে। এটি অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি হিস্টামিনিক হিসাবেও কাজ করে। এবং অ্যান্টি হিস্টামিনিক হিসাবেও কাজ করে। ইমিউনিটিকে
করোনাতে এই জিটার প্রয়োজন পড়েছিল এবং এটা নিয়ে একটা যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ক্লোরোকুইন নিয়ে, সিম্পল ক্লোরোকুইনকে নিয়ে, যেটা একমাত্র ইন্ডিয়া বেশি তৈরি করে ক্লোরোকুইন, সারা বিশ্বকে সাপ্লাই দেয়। আমেরিকা বলেছিল আমাকেই শুধু সাপ্লাই দিতে হবে, অন্য দেশকে সাপ্লাই দেয় আমেরিকা। এটা নিয়ে বিশাল ঝামেলা হয়েছিল এই ক্লোরোকুইন করোনার সময়, এই কিছুদিন আগে করোনার সময় 2020-তে আমেরিকার সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে ঝগড়া লেগে গেছিল এটা নিয়ে, মনোমালিন্য সৃষ্টি হয়েছিল। এই কিছুই না, এই ওষুধটা ইমিউনিটি পাওয়ারকে বুস্টার করে। করোনার সময় ইমিউনিটি তো ডাউন হয়ে যাচ্ছিল, ক্লোরোকুইন দিয়ে এটা নাকি খুব ভালো কাজ পাওয়া যাচ্ছিল সেই সময়। যদিও কত ওষুধকেই ট্রাই করা হয়েছে, অ্যাকচুয়ালি কোনো ওষুধই কিছু কাজে লাগে না। মানে সোজা কথায় যে ড্রাগ ইমিউনিটি হিসেবে কাজ করে দীর্ঘদিন ইউজ হয়নি, তাহলে সেইটাকে একবার দিয়ে ট্রায়াল দেওয়া হয়। হ্যাঁ, সব ট্রায়ালে গেছে, সব ট্রায়ালে স্যার দুটো ভ্যাকসিন দিয়ে ডক্টরগুলো বেঁচে গেছে। স্যার আর যত ভ্যাকসিন বেরিয়েছে ফালতু কোভিশিল্ড কোভ্যাক্সিন আর উল্টো কি হয়ে গেল ভ্যাকসিন কি হলো, মানুষের উল্টো পাল্টা হার্ট রোগ বেড়ে গেল, হ্যাঁ বিভিন্ন প্রেসারের ধরনের প্রবলেম অ্যালার্জি বেড়ে গেল, এখন এক ধরনের স্কিন অ্যালার্জি এবং সেই ইনফেকশন গুলো সিম্পল এই যে সমস্ত যেগুলো তোমার কোটাইমসোজোল এইসব যে এগুলোতে ভালো হতো এখন আর হচ্ছে না। না না প্লাস স্যার উল্টো স্যার কাজই করছে না। আরো উল্টো রোগ ধরে গেল। না না, অ্যালার্জি প্রবলেমটা আমার নিজেরই দেখা দিয়েছে, ওটা ভালো হতে হবে। আমারও হচ্ছে না তো, মানে হিউজ পরিমাণে বেড়ে গেছে স্কিনের উপরে ফাঙ্গাল ইনফেকশন, যেটা কিনা করোনার পরেই দেখা যায়। হ্যাঁ সবচেয়ে করোনা ছিল স্যার, সবচেয়ে যেটা এই ঠান্ডার সময় সাধারণত ফাঙ্গাল ইনফেকশন হয় না। হ্যাঁ, তো আমি ফরচুনেটলি কিছু কিছু পেশেন্ট দেখার সৌভাগ্য হয়, তো রিংওয়ার্ম বা প্রচুর হারে বেড়ে গেছে। Obviously, sir. ইভেন শুধু আপনার কলকবার যে আগের ওষুধগুলো ভালো করতো তারা কিন্তু কাজ করছে না। না না আশ্চর্য ব্যাপার। মানে ইভেন মানে আপনি যদি ইন্ট্রাকোনাজল তো এখন তো মুরগির মতো হয়ে গেছে, ইন্ট্রাকোনাজল খেয়েও তো কমছে না, না। লুলিকোনাজল অয়েন্টমেন্ট দিয়েও কমছে না। এ আর মহা মুশকিলের ব্যাপার। স্যার কমলেও আবার স্যার আবার চাকা দিচ্ছে, আবার বেড়ে যাচ্ছে। স্যার আবার চেঞ্জ হচ্ছে এরকম। ইন্ট্রাকোনাজল, তারপরে হচ্ছে অ্যান্টিহিস্টামিনিক কিছু ওর সঙ্গে প্রয়োগ করছে, হ্যাঁ, তার সঙ্গে ইন্ট্রাকোনাজল দিচ্ছে, তার সঙ্গে লুলিকোনাজল এক্সটার্নাল দিচ্ছে, সব ফেল হয়ে গেছে। সব ফেলিওর হয়ে গেছে। স্যার কোভ্যাক্সিন আর কোভিশিল্ড দুটো মানে পয়জনাস। হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড হ্যাঁ। 25 হ্যাঁ। মানে কিছুই হচ্ছে না। আর ওগুলো আর কাজই হচ্ছে না। মানে ফার্স্ট ওগুলো আগে কি হতো, লাগালেই ভালো হতো। না ফার্স্ট জেনারেশন আগে ক্যান্ডিড একদম কথা বলতো, কথা বলতো, মলম হোক পাউডার হোক যাই হোক, হ্যাঁ ক্যান্ডিড দিয়ে দিলে হয়ে গেল। এখন আর কিছুই করছে না। এখন যেটা করতে তো একটা ভ্যাকসিনের মোটামুটি এফেক্ট কত বছর থাকে? এখন লুলিকোনাজলও কাজ করছে না, একদম ক্যান্ডিড তো দূরের কথা। কেস হয়ে গেছে। ক্যান্ডিড তো কোথায় পাবে? ম্যাক্সিমাম জায়গায় এখন ওই জন্য অ্যামব্রোফিন গুলো যেহেতু মিসইউজ কম হয়েছে, হ্যাঁ। বা অনেক জায়গাতে দেখুন প্লেন মাইক্রোবায়োলজি যেগুলো কেউ আর ব্যবহার করে না, সেগুলো দিয়ে ক্রস ফাংশনাল করিয়ে কাজ করানো হচ্ছে। তাও বেশি দিন স্টে করছে না তো, আবার একে ঘুরে চলে আসছে। আচ্ছা যাক, স্যার পয়জনাস ভ্যাকসিন যে এটা ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে, ঠিক আছে, আগে শেষ করতে দাও, তাহলে আমি শেষ করতে পারবো না। হ্যাঁ স্যার। আচ্ছা এবার লেখো এটি, এবার হিমোডাইনামিক্স মানে মেডিসিনটা কিভাবে রক্তে কিভাবে যাচ্ছে লেখো। এটি পৌষ্টিকতন্ত্র থেকে সম্পূর্ণভাবে, এটি খাওয়ার পর, এটি খাওয়ার এটা মুখ দিয়ে খাওয়ার পরে পর পৌষ্টিকতন্ত্র থেকে, ডাইজেস্টিভ সিস্টেম পৌষ্টিকতন্ত্র মানে ডাইজেস্টিভ সিস্টেম, পৌষ্টিকতন্ত্র থেকে খুব দ্রুত এবং সম্পূর্ণভাবে শোষিত হয়, খুব দ্রুত এবং সম্পূর্ণভাবে শোষিত হয়। সম্পূর্ণভাবে হ্যাঁ, দ্রুত সম্পূর্ণভাবে শোষিত হয় এবং সমস্ত কলাকোষে ছড়িয়ে পড়ে, সমস্ত কলাকোষে ছড়িয়ে পড়ে। এই 10% মলের মাধ্যমে escape through stool, 10% escape through stool and 65% escape through urine এবং 65% ইউরিনের মধ্য দিয়ে অপরিশোধিত অবস্থায় দেহ থেকে নির্গত হয়।
ব্যবহার করবে বা কিসে কিসে ব্যবহার করবে। ম্যালেরিয়ার চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। 1 নম্বর কথা, ট্রিটমেন্ট অফ ম্যালেরিয়া। হ্যাঁ, ইট ইউজ ফর ট্রিটমেন্ট অফ ম্যালেরিয়া। ম্যালেরিয়া কেস, মানে যে কেসটা ম্যালেরিয়া ডায়াগনোসিস হয়েছে তাতে এটি ব্যবহৃত হয়। ম্যালেরিয়া রোধ করতেও এই ওষুধটি ব্যবহৃত হয়। চিকিৎসাতে তো ব্যবহৃত হয়, রোগ প্রতিরোধ করতে, ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করতেও এটি ব্যবহৃত হয়। মানে আপনার এটা প্রিভেনশন এবং কিউর দুটোতেই use। কিওর এবং কিউরেটিভ এবং প্রিভেন্টিভ দুটোই ইউজ রয়েছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে তোমার ওই যে এক্সট্রা ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস। এক্সট্রা ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিসের চিকিৎসায়, এক্সট্রা ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস মানে ইন্টেস্টিনের বাইরে যে বাইরে অ্যামিবার আক্রমণে যে সমস্ত জায়গাগুলো এফেক্টেড হয় সেইখানে চিকিৎসা। এক্সট্রাসিয়া কি বললেন? এক্সট্রা ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিসে, ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিসে এবং জিয়ারডিয়ার চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। নোটে যেটা লিখেছেন এটি বলে দেবো, দাঁড়ান, এক্সট্রা ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস কি জিনিস বলে দিচ্ছেন। রিউমাটয়েড আর্থ্রাইটিসের জয়েন্ট পেন কমাবার জন্য এটি ইউজ করা হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিসের জয়েন্ট পেন কমাবার জন্য এটি ব্যবহৃত হয়। আচ্ছা, এক্সট্রা ইন্টেস্টাইনাল অ্যামিবিয়াসিস কি জিনিস? অ্যামিবা হিস্টোলাইটিকা মেইনলি কোথায় এফেক্ট করে? কোলনে। কোলনে বাসা বাঁধে এবং কোলনে বাসা বেঁধে আমাদের কি করে না অ্যামিবিক ডিসেন্ট্রি সৃষ্টি করে, তাই তো? তার জন্য মেট্রোনিডাজোল যথেষ্ট অ্যান্টিবায়োটিক, সেই জন্য আমাদের এটা প্রয়োজন পড়ে। কোনো কোনো সময় দেখা যায় কোলন থেকে ও মানে স্পিয়ার্স করে লিভারকে আক্রমণ করতে পারে, অ্যামিবিক লিভার অ্যাবসেস সৃষ্টি করতে পারে। আবার কখনো ব্লাডের মধ্যে দিয়ে গিয়ে ব্রেনে এফেক্ট করতে পারে। অ্যামিবিক তোমার ওই ব্লাড ব্রেন ক্রস করে যায়। ব্লাড ব্রেন ক্রস করে ব্রেনে ঢুকে গিয়ে একটা ক্ষুধায় সৃষ্টি করতে পারে। বুঝতে পেরেছো? এই জায়গাগুলো কিন্তু আমাদের মেট্রোনিডাজোল গিয়ে কাজ করতে পারে। মেট্রোনিডাজোল তোমার অন্ত্রের মধ্যে যখন আছে, রক্তের মধ্যে যখন আছে, মেট্রোনিডাজোল তাদেরকে মেরে ফেলবে এবং কিওর করে দেবে। কিন্তু ও যখন বাসা বেঁধে ঢুকে যাবে তোমার লিভারের ভেতরে বা ব্রেনের ভেতরে বা লাংসে, তখন কিন্তু ওদেরকে আরো মেট্রোনিডাজোল কাজ করতে পারে না। তখন ওই চিকিৎসাগুলো করতে হবে আমাদের এগুলো। বুঝতে পারছো ব্যাপার? সেই জন্য বলছে এক্সট্রা ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস বলতে এইগুলোকে বোঝায়। জিয়ারডিয়াকেও মারতে পারে। জিয়ারডিয়ার যেমন আমাদের মেট্রোনিডাজোল জিয়ারডিয়াকেও মারতে পারে। তোমার জিআরডিএ সিস্টেম যে একটু জাস্ট এক লাইনে বলে দেন মানে জিয়ারডিয়া যেমন আমি বলছি অ্যান্টামিবা হিস্টোরাইটিকা যেমন একটা প্যাথোজেন, সেরকম জিয়ারডিয়াও একটা প্যাথোজেন, যে আমাদের ও যেমন তোমার আমাশা সৃষ্টি করে, জিয়ারডিয়া একটা ক্রনিক ডায়রিয়া সৃষ্টি করে। আচ্ছা, যত না খাচ্ছে তার থেকে বেশি হাঁটছে। জিয়ারডিয়ার ডায়রিয়াটা হচ্ছে ক্রোপিয়াস এবং অনেকটা এবং অনেক দিন ধরে চলে, 3 বার 4 বার করে এত এত পায়খানা করে। হ্যাঁ, তখন স্টুল এক্সামিন করতে দেওয়া হলো, সেখানে দেখা গেল যে তার জিয়ারডিয়া আছে। তখন মেট্রোনিডাজোল দিয়ে তাকে চিকিৎসা করা হয়। বুঝতে পেরেছো? কিন্তু এই ওষুধটাও জিয়ারডিয়াকে মেরে ফেলতে পারে। বুঝতে পেরেছো? একটা
এটা পাওয়া যায় সাধারণত 250 mg ট্যাবলেট হিসাবে অ্যাভেলেবিলিটি যেটা এখানে তোমাদের আছে হাউ ইট ইজ সাপ্লাইড অ্যান্ড গিভেন টু দ্য পেশেন্ট How it is supplied? অ্যান্ড গিভেন টু দ্য পেশেন্ট আগেরটা ইউজ বললাম কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করবে আর এটা হচ্ছে হাউ ইট ইজ সাপ্লাইড অ্যান্ড গিভেন টু দ্য পেশেন্ট কিভাবে পাওয়া যায় আর রোগীকে কিভাবে দেবো অর্থাৎ অ্যাভেলেবিলিটি অ্যান্ড ডোজ কিভাবে পাওয়া যায় এবং কতটা ডোজে কিভাবে আমি প্রয়োগ করব কিভাবে পাওয়া যায় না 250 mg ট্যাবলেট হিসাবে পাওয়া যায় 250 mg ট্যাবলেট হিসাবে পাওয়া যায় আর 50 mg পার 5 ml লিকুইড প্রিপারেশন পাওয়া যায় 50 mg পার 5 ml ইনজেকশন নাকি না ইনজেকশন দেওয়া হয় না ছোট 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 ভ্যালু এটা সাসপেনশন পাওয়া যায় যাতে এই সাসপেনশনে যাতে 5 ml সাসপেনশনে 50 mg ক্লোরোকুইন আছে বুঝা গেল এই দুটো ভাবে পাওয়া যায় এবার লেখো এইখানে তোমাদের যা কোর্সে অনেক কিছুই পাওয়া যায় সেটা কোর্সের বাইরে অনেক কিছুতেই পাওয়া যায় কিন্তু তোমাদের প্রাইমারি যে কোর্সটা তোমরা করছো এই কিন্তু জানলেই হবে। Just formalities. হ্যাঁ এবার লেখো কিভাবে দেবে অ্যাডাল্ট ডোজ বলছি আমি For adult. হ্যাঁ ফর অ্যাডাল্ট অ্যাডাল্টের বলছি 1 গ্রাম স্ট্যাট মানে শুরুতেই 1 গ্রাম দিতে হবে শুরুতেই 1 গ্রাম দিতে হবে 1 গ্রাম স্ট্যাট মানে শুরু করলাম 1 গ্রাম মানে চারটে ট্যাবলেট একসাথে খাইবে এটা অ্যাডাল্ট ডোজ নাকি অ্যাডাল্ট ডোজ বলছি যে 1 গ্রাম স্ট্যাট মানে শুরু করছি ঠিক আছে তারপরে 500 mg 6 আওয়ার্স আফটার 6 ঘন্টা বাদে 500 mg দিতে হবে 6 ঘন্টা বাদে 500 mg দিতে হবে তারপরে 500 mg করে আরো দুদিন খাওয়াতে হবে 500 mg একসাথে না ডিভাইডেড করতে হবে সেটা 500 mg টোটাল করছে তো তারপরে 500 mg করে দুদিন খাওয়া আমি বলে দিচ্ছি আগে এটা লেখো আমি বলে দিচ্ছি আর সুন্দর করে বলে দেবো আগে এটা লিখে নাও 500 mg করে আরো দুদিন খাওয়াতে হবে এইবার দেখো রোসাচিন তুমি নিলে 250 mg ট্যাবলেট 10 খানা বলে 4 ট্যাবলেট স্ট্যাট and 2 ট্যাবলেট 6 আওয়ার্স আফটার আচ্ছা দুটো প্যাকেট 6 আওয়ার আর একসঙ্গে হ্যাঁ and then 1 tab BDEC into 2 days পরিষ্কার হিসাব আছে then 1 tab BDEC into 2 days মানে 250 mg দিয়েছেন দিনে দুটো করে খাচ্ছে 250 ডিভাইডেড হতে টোটাল গেল কত 500 কারণ সেটাই তো করলাম যে 1 গ্রাম স্ট্যাট করবে 6 ঘন্টা বাদে 500 গ্রাম দিতে হবে তারপরে 500 গ্রাম করে আরো দুদিন দিতে হবে সেটাকে আমি সাজানো কিভাবে এইভাবে যে আমি তো এরকম তো 1 গ্রামের পাবো না আমি 250 mg ট্যাবলেট দোকানে পাবো রোসাচিন হোক যাই হোক বিভিন্ন নামে বিভিন্ন আছে তো সেখানে আমি দিলাম দিয়ে বললাম কোর্স ট্যাবলেট স্ট্যাট করে দিলাম মানে দিনে 4টে ট্যাবলেট একসাথে দিয়ে খেয়ে নেবে 6 ঘন্টা বাদে আরো দুটো ট্যাবলেট খাবে তারপরের দিন সকালে একটা বিকালে একটা তারপরের দিন সকালে একটা বিকালে একটা ব্যাস তাহলে ভালো এই হচ্ছে এইবার ক্লোরোকুইন কম্পোজিশনে যেসব ট্যাবলেট গুলো আছে তাই তো হ্যাঁ ল্যারিয়াগো এলকুইন রোসাচিন মেলাকুইন কত 100টা কোম্পানি 100টা ঠিক আছে প্রচুর ওটা কোনো ব্যাপার নেই তুমি খাওয়াচ্ছ ক্লোরোকুইন ঠিক আছে মাটি দিয়ে তৈরি হচ্ছে ইট ওটা দিয়ে ওটা ফিরে যাবো শুধু স্ট্যাম্প করে ইটটা তো সেই মাটি চুরিই হয়েছে রে বাবা ব্রিক আমাদের কেমন আছে স্যার একটা কোম্পানি শুধু ওখানে ট্রেড এগুলো দেওয়া আছে এটা ওষুধেও তাই ওষুধের যে জেনারিক যে প্রোডাক্ট সেটা হচ্ছে জেনারিক নেম যেমন প্যারাসিটামল ক্লোরোকুইন এগুলো সব আমাদের জেনারিক কিন্তু এইগুলো তারা ক্লোরোকুইন নিয়ে 100টা কোম্পানি 100টা নামে বাজারে ছাড়ছে প্যারাসিটামল নিয়ে 100টা কোম্পানি 100টা নামে ছাড়ছে আরে অল
দিলাম, অ্যাডাল্টদের দিলাম এইভাবে। এবার চিলড্রেন এবার চিলড্রেন, এখানে স্যার আনসার দিলেন আছে স্যার চিলড্রেনের ডোজ হ্যাঁ চিলড্রেনের ডোজ হচ্ছে তোমার লেখো আন্ডার 1 ইয়ার, 1 বছরের মধ্যে যারা আছে তাদেরকে তোমার এই বাচ্চা তো 1 বছরের নিচে বয়স পরিবারে 6 মাস বয়স। আপনি কি করবে কাজ 6 মাস বয়স 1 বছরের নিচে 1.5 চামচ শুরু করবে, শুরুতেই 1.5 চামচ। আচ্ছা স্যার লিকুইড ফর্মে তাই তো হ্যাঁ লিকুইড 50 mg per 5 ml যেটা আছে, 1 বছরের নিচে দিচ্ছি তো 1.5 চামচ দেবো। 1.5 চামচ মানে কত হলো স্যার? প্রায় হয়ে গেল তোমার 7.5 ml, 7.5 ml। তার 6 ঘন্টা বাদে 50 ml দেবো, এই 500 ml, এই আমি সরি 15 ml, তারপরে হচ্ছে 10 ml 6 ঘন্টা বাদে। স্যার আরেকবার বলুন, প্রথমে শুরুতে 15 ml। না না না, একবারে 7.5 বলেছি, 7.5 বলেছেন। তার নিচে 3.5 হবে, মানে হচ্ছে তোমার ওটা হয়ে যাবে 0.75 হ্যাঁ। 0. তারপরে তোমার ওইটাকে ডিভাইডেড করতে আরো 2 দিন খাওয়াতে হবে। 15 ml করে। হ্যাঁ মানে 1 চামচ করে আরো 2 দিন। মানে ফার্স্ট ডেতে 5 ml, থার্ড ডেতে 5 ml, ফোর্থ ডেতে 5 ml। মানে হাফ চামচ হাফ চামচ হাফ চামচ মানে 2.5 ml 2.5 ml 1 বছরের নিচে প্রথমে দেবে 7.5 ml, 6 ঘন্টা বাদে দেবে 5 ml, তারপরের দিন দেবে 2.5 ml সকালে, 2.5 ml বিকালে, তারপরে সকালে 2.5 ml বিকালে। আরে তো এটা মেপে ঝিনকে ঢেলে দিতে হ্যাঁ বলো। এবার হচ্ছে আপ টু 5 ইয়ার্স, এটা আন্ডার আচ্ছা Double, এবার 1 to 5 years। আপ টু 1 ইয়ার্স, 5 বছর 1 to 5 ইয়ার্স ডবল করে। ডবল হ্যাঁ 15, 7.5, তারপরে হচ্ছে 3.5, 3.5, 3.5, 3.5। ফার্স্ট ডে 15, হ্যাঁ 15 ml, তারপর 6 ঘন্টা পর 7.5 ml, 7.5 ml একসাথে, তারপর থার্ড ডেতে হচ্ছে থার্ড ডেতে কত তারপর আগে যা ভাগ করে সেই ভাগটাই ডবল করে ডবল হবে, হ্যাঁ ঠিক আছে। ডবল করে লিখে রাখবে এইবার 6 থেকে 12 হচ্ছে দুটো, তখন ট্যাবলেট এসে যাচ্ছে, দুটো ট্যাবলেট স্ট্যান্ড করে দিলাম, অ্যাডাল্টের হাফ ডোজ, দুটো ট্যাবলেট স্ট্যান্ড, 1 ট্যাবলেট 6 আওয়ার্স আফটার, তারপরে হাফ ট্যাবলেট সকালে, হাফ ট্যাবলেট বিকালে, হাফ ট্যাবলেট সকালে, হাফ ট্যাবলেট। ব্যাস এই হলো ডোজ, একদম বাচ্চা থেকে বড়। অ্যাডাল্ট আগে বলে দিয়েছি। তারপরে কি দেখছো, অ্যাডাল্ট উল্টো দিক দিয়ে যাও, অ্যাডাল্টের যা করবে 6 থেকে 12 থেকে 6 অবধি তার অর্ধেক করে দেবে, 5 থেকে 1 অবধি তার অর্ধেক করে দেবে, আর আন্ডার 1 ইয়ার্স তার অর্ধেক করে দেবে। ব্যাস এই হিসাবটা মনে রাখলে তুমি নিজেই লিখে দিতে পারবে। তাই তো দাঁড়ালো একদম। হ্যাঁ। স্যার সাইড এফেক্ট, স্যার হ্যাঁ এই কিছুদিন আগে কলকাতা হাইকোর্ট থেকে বলেছে জেনেরিক ফর্মে কোনো মেডিসিন প্রেসক্রিপশনে লেখা যাবে না জেনেরিক তুমি তো বলছে না সরি জেনেরিক ফর্মে লিখে দিতে হবে এটা কবে বলেছে, কালকে কি বলবে? কালকে নয় কিছু সপ্তাহ আগে তো 2 বছর আগে বলেছে, অনেক আগে অনেক আগে অনেক আগে 2 বছর আগে বলেছে যে কোনো ট্রেড নেম প্রেসক্রাইব করা যাবে না। না। ফার্স্ট কথা, হ্যাঁ। যা যা ওষুধ দিচ্ছ তাদের জেনেরিক নামগুলো দিবে। হসপিটালে জেনারিক নাম ছাপা আছে, শুধু টিক মারা হচ্ছে, ডোজ লেখা আছে। হ্যাঁ, ওইটা নিয়ে সমস্যা এই 1 মাস আগে হয়েছে আমার সমস্যা সমস্যা তো হবেই, কেউ তো মানে না, না। কি করে মানবে? কোম্পানিগুলো তাদের ট্রেড নেমে তো, নাহলে কোম্পানিগুলো কি মান পড়ে যাবে না, মুছে যাবে। মুছে যাবে অত অত না তোমার প্রাইভেট প্র্যাকটিসের না নিয়মটা নেই। কাজ আছে। আরে কোথাও কোনো নিয়ম নেই, ইন্ডিয়াতে সব রেজিস্ট্রেশন আছে, হ্যাঁ। কোনো নিয়ম নেই। একটা সার্টিফিকেট পেলে 10,000 টাকা ফাইন আছে, জানো? কে করে তোমার ফাইন? একটা কমন পাবলিক প্লেসে তুমি সিগারেট খেতে পারবে না, 10,000 টাকা ফাইন আছে, হ্যাঁ। কে করে? সারা কনস্টেবল গুলোই টানছে। তো কে স্যার কার যারা fine নিয়ম দেবে? করছে তারাই নিয়ম ভাঙছে তবে স্যার কোনো মালকে গাড়ি চালানো যাবে না, অধিকাংশ ড্রাইভারই মালকে গাড়ি চালায়। গাড়ি চলছে আর বলি
মানুষ না খেলে নাকি স্টিয়ারিং চালানো যায় কি জ্বালা স্যার दारू पीने से दिमाग खराब हो गया है लेकिन दारू मार पीछे मार খারাপ মানতে বল सर যে গাড়িটা দাঁড় করাচ্ছে এই রোগো সেও চালানো হচ্ছে सर গ্যামাজল सर গ্যামাজল 100 টা জেনারিক নেম তো আর গুণ ব্লকের মধ্যে গ্যামাজল আছে তো আচ্ছা দাও স্যার এটা বলে দিন না শেষ করি গুণ ব্লকের মধ্যে গ্যামাজল আছে তো হ্যাঁ গ্যামাজলটা জেনারিক নেম তাই তো হ্যাঁ গ্যামাজলটা আরে অত দূরে যাচ্ছ কেন আমাদের এবার ক্লোরোকুইনে এসো না ব্যাস। বা প্যারাসিটামলে এসো সবচেয়ে সোজা প্যারাসিটামল হচ্ছে জেনারিক নেম তুমি লিখবে কতটা দিচ্ছ প্যারাসিটামল 500 mg দিলে প্যারাসিটামল 500 mg দিতে হবে প্যারাসিটামল 650 দিলে প্যারাসিটামল 650 দিতে হবে বা প্যারাসিটামল যদি 1 গ্রাম দাও তাহলে প্যারাসিটামল 1 গ্রাম দিতে হবে ব্যথা যন্ত্রণা গুলোতে প্যারাসিটামল 1 গ্রাম দরকার লাগে অ্যানালিসিসটা অ্যানালিসিস এবার এটা কেউ যদি অ্যাডমিরাল লেখে পাইরিজেসিক লেখে হ্যাঁ বা ক্যালপল লেখে প্যারাসেট লেখে মানে হাজার আছে যেরকম প্যান্ট পড়তি ডোলো কি জানো? হ্যাঁ ডোলো প্যারাসিটামল তো অনেক কিছু আছে আবার প্যারাসিটামলের সঙ্গে কম্বাইন করেও আছে ডাইক্লোরোটিক আছে পাইরিজেসিক প্লাস 650 তো এরকম প্লাস করে দেওয়া আছে মানে তার সঙ্গে আরো কিছু অন্যান্য টাইপের ডায়াবেটিস সোডিয়াম হোক বা ইনসুলাইডি হোক বা যে কোনো আরো অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিবায়োটিক মেশানো আছে ডবল দেওয়া হচ্ছে প্যারাসিটামল একা হয়তো পারবে না তার সঙ্গে নিউসলাইড পাঞ্চ করে দিলাম ঠিক আছে তো এরকম বা ডাইক্লোফেনাক সোডিয়াম প্যারাসিটামল কম্বাইন দিলাম ডাইক্লোইন প্লাস কি আছে ডাইক্লোফেনাক সোডিয়াম আর প্যারাসিটামল তারপরে এসআর আছে ডিআর আছে এবার আছে ওগুলো আলাদা ঠিক আছে আচ্ছা এবার দেখো সাইড এফেক্ট কি কি হয় হ্যাঁ এক নম্বরে দেখো বমি ভাব বা নসিয়া নওসিয়া হ্যাঁ বমি ভাবকে আমরা বলি নসিয়া ঠিক আছে তারপরে ভমিটিং নসিয়া হলে ভমিটিং মানে বমি হবে ডায়রিয়া ঠিক আছে ডায়রিয়া হেডেক ডায়রিয়া না গ্যাস্ট্রিক অ্যাবসেট দেখো হেডেক আছে আছে হেডেক আছে লস অফ ভিশন আছে হ্যাঁ ডায়রিয়া নেই জিআই ডিস্টারবেন্স আছে জিআই ডিস্টারবেন্স জিআই টাকে ডিস্টার্ব আসতে পারে লস অফ ভিশন লস অফ ভিশন তারপর হচ্ছে জিআই ডিস্টারবেন্স অল্প দৃষ্টি তারপর হচ্ছে তোমার গ্রেইং অফ হেয়ার চুল মানে একটু ডিসকালার হয়ে যেতে পারে গ্রেইং অফ হেয়ার ঠিক আছে আর যদি তোমার হাইপার সেনসিটিভিটি থাকে তবে ইচিং ইরাপশন হ্যাঁ এইসব দেখা দিতে পারে রেসপিরেটরি ডিস্ট্রেস এগুলো দেখা দিতে পারে যদি হাইপার সেনসিটিভিটি থাকে তবে ইচিং রেসপিরেটরি ডিস্ট্রেস ইরাপশন এগুলো দেখা দিতে পারে এই হচ্ছে তোমার সাইড এফেক্ট ঠিক আছে এবার হচ্ছে প্রিকশন কি নিতে হবে সাবধানতা সাবধানতা স্যার যখন বাংলায় বলছে তুই ইংলিশে বলছিস স্যার ডিস্টার্বেন্স আমি স্যার ইংলিশে লিখছি তো স্যার তুই চুপচাপ লেখ না রে বাবা একটু কথা কম হবে প্রিকশনে কি বলবে বলুন স্যার ট্রিটমেন্টের শুরুতেই যদি সম্ভব হয় পেশেন্টের ব্লাড স্মিয়ার নিয়ে ল্যাবরেটরিতে পাঠাতে হবে ট্রিটমেন্টের শুরুতেই একটা ব্লাড স্মিয়ার করে হ্যাঁ ফার্স্ট টু টেক ব্লাড ইন ল্যাবরেটরি টেস্ট হ্যাঁ ফর ল্যাবরেটরি টেস্ট ট্রিটমেন্টের শুরুতে সমস্ত 2 নম্বরে দেখো সমস্ত সন্দেহ দাঁড়ান ট্রিটমেন্টের শুরুতে ব্লাড স্মিয়ার নিয়ে ল্যাবরেটরিতে পাঠাতে হবে স্মেয়ার নিয়ে ল্যাবে পাঠাতে হবে ঠিক আছে 2 নম্বরে লেখো বলুন সমস্ত সন্দেহজনক কাঁপুনিযুক্ত জ্বরে ক্লোরোকুইন
কাঁপুনিযুক্ত জ্বরে ক্লোরোকুইনের ব্যবহার শুরু করতে হবে। Sir, this medicine uses to all trembling fever. হ্যাঁ, তুই এটা লিখে কি করবি হোমিওপ্যাথি বলছো আর আমার এখানে হচ্ছে ট্রাম্পাস আছে, ক্যালিমিউর আছে, ডিলেটন আছে, জেলসিয়াম আছে। হয়েছে? আচ্ছা, তারপরে এই যে তুমি হ্যাঁ স্যার ক্লোরোকুইন সাধারণত খালি পেটে দেওয়া উচিত নয়, খাবার পরে দেওয়া উচিত। Not to take before food. হ্যাঁ, should be given after food. হচ্ছে, আর হচ্ছে তোমার আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা ইঞ্জেকশন ফর্মেও পাওয়া যায়, কিন্তু 5 বছরের নিচের বাচ্চাদের ইঞ্জেকশন ফর্মে দেওয়া উচিত নয়। ঠিক আছে, কি বললে আবার বলুন স্যার? 5 বছরের নিচের বাচ্চাদের ইনজেক্টেবল ফর্মে এটি দেওয়া উচিত নয়। দেখতে হলো? Earlier 5 years not to be injected form. Kesto. কোথায় রকম করো কে বলছে তাকে? জোরে বলা কি আছে শুনতে পাচ্ছি না, বলুন। যাদের লিভারের রোগ আছে, এটা কি আরেক নম্বর পয়েন্ট হ্যাঁ আরেকটা পয়েন্ট, নেক্সট পয়েন্ট। এবং চোখের ইমপ্যারমেন্ট আছে, চোখের কোনো সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করা উচিত নয়। Sir, those who suffer from liver and eye not to take this medicine. হ্যাঁ, আর প্রেগনেন্সি ও ল্যাকটেশনের সময় সাবধানে প্রয়োগ করা উচিত। No, অনেকদিন প্রেগনেন্সি অস্ট্রিসিয়াম হয়নি। প্রেগনেন্সি ও ল্যাকটেশনের সময় সাবধানে ইউজ করা উচিত। আচ্ছা, ডোজে আমি ওখানে গিয়ে থেমে গেলাম, আরো যে অন্যান্য যে ইন্ডিকেটর গুলো আছে তাদের ডোজ গুলো একটু লিখে নাও। যেমন হচ্ছে প্রতিরোধক হিসাবে প্রিভেন্টিভ ডোজ হিসাবে অ্যান্টিভেনম। এর অর্ধেক মাত্রা ব্যবহৃত হয়, এটার ডোজের অর্ধেক মাত্রা ইউজ করা হয়। প্রিভেন্টিভ হিসাবে, প্রিভেন্টিভ ডোজ হিসাবে এর অর্ধেক মাত্রা ইউজ করা হয়। মানে তার মানে স্যার, কারো যদি ম্যালেরিয়া নাও হয়, এটা খেলে কোনো তার শারীরিক কোনো কমপ্লিকেশন না না না, ওটা আরো এক্সট্রা বয়স ইমিউনিটি বুস্টার Immunity officer thing. বলবর্ধক হিসাবেও এটা ক্লোরোকুইন কাজ করে, সেসব কাজগুলো করে যাবে। Immunity arteries pain. অথচ ম্যালেরিয়া হবে না যদি আমি ম্যালেরিয়ার জায়গায় আমার ডিউটি ফেলছে তার আগে থেকে আমি যদি ক্লোরোকুইন নিয়ে সেখানে যাই, তবে আমার ম্যালেরিয়ার রোগটা হবে। এটাই তো প্রিভেনশন। একদম। আচ্ছা, আর বলছে যদি অ্যামিবিয়াসিস হয়, এক্সট্রা ইন্ডাস্ট্রিয়াল অ্যামিবিয়াসিস যেটা করলাম, সেক্ষেত্রে অ্যাডাল্টদের ক্ষেত্রে এগুলো সাধারণত অ্যাডাল্টোসি হিসাবে ব্যবহার হয়, জুনিয়রদের ব্যবহার হয় না। সেখানে অ্যাডাল্টদের 2টো করে ট্যাবলেট দিনে 2 বার প্রথম 2 দিন খাওয়ানো হয়। এক্সট্রা ইন্ডাস্ট্রিয়াল অ্যামিবিয়াসিসের ক্ষেত্রে এর মাত্রাটা বলা হচ্ছে 2 ট্যাব BD PC into 2 days.
first 2 days. আচ্ছা 2 ট্যাব BD PC into 2 days মানে প্রথম দুদিন দুটো করে ট্যাবলেট দুবেলা খাওয়ার পরে দিলাম, তারপরে 1 ট্যাব then 1 ট্যাব BD PC into 20 days. হ্যাঁ, তারপরে একটা করে ট্যাবলেট দিনে দুবার খাওয়ার পরে 20 দিন কন্টিনিউ করতে হবে। প্রথমে দুটো ট্যাবলেট তারপরে একটা করে ট্যাবলেট 20 দিন। প্রথম দুদিন দুটো খেলো, তারপরে একটা করে ট্যাবলেট দুবেলা আরো 20 দিন খেতে হবে। তবে একটা এক্সট্রা ইন্টাস্টিনাল যে অ্যামিনিয়েসিস গুলো হচ্ছে সেগুলো ভালো হবে। ঠিক আছে?